প্রণয়, আপনি দীর্ঘ ৭টি মাস ধরে একই ছাদের নিচে ছিলাম। অথচ আমি রোজ রোজ লক্ষ্য করে গেছি আমাদের মাথার ওপরের ছাদটাই কেবল এক, বাকি কোনো কিছুই এক হতে পারেনি। না মন, না অনুভূতি, না আবেগ। শরীরের কথা না হয় বাদই দিলাম, আমি রোজ ভেবে গেছি জানেন এর সম্পর্কটা আসলে কিসের। আপনি হয়তো বলবেন শুধু দায়িত্বের, কিন্তু একটা মেয়ে শুধু দায়িত্ব নেবে এমন কারো আশায় বাবা মা পরিবার ছেড়ে বিয়ে করে অন্য বাড়িতে আসে না, জানেন না? মেয়েরা একটা সংসার চায়, সে সংসারে নিজের একটু গুরুত্ব চায়, তাদের বুঝবে ভালোবাসবে এমন একটা আপন মানুষ চায়। অথচ এসবের কিছুই আমার ভাগ্যে ছিল না, আমার অদৃষ্টে বিধাতা এসব লিখেনি। তবুও আমি রোজ মানিয়ে নিতে চেয়েছি আপনার মনে অন্য কেউ, তবুও তার এক পাশে খুবই সামান্য হলেও নিজের একটা জায়গা করতে চেয়েছি, তবে পারিনি। আমি বেশ বুঝে গেছি জিনিসটা কখনো সম্ভবও নয়। মানিয়ে নিতে হয়তো আপনিও চেষ্টা করেছিলেন প্রণয়, তবে ওই যে সে মানিয়ে তবে ওই যে সে মেনে নেয়াতে আমি কেবল আপনার কাছে নিজেকে একটা বোঝা, শুধু একটা দায়িত্ব বলে অনুভব করে গেছি দিনের পর দিন। এভাবে আপনার ওপর আর কত নিজেকে বোঝা হিসেবে চাপাবো বলুন তো? এও কি কোনো সম্পর্ক হয় প্রণয়? এভাবে কি কোনো সম্পর্কে থাকা যায়? তবুও না হয় আমি একটা সংসারের লোভে থেকেই যেতাম। আপনার মনটা আমার না হলেও আপনার সংসারটা অন্তত আমার হতে পারত, কিন্তু তেমনটাও হলো না। আপনি যে হতেই আপনি যে হতেই দিলেন না প্রণয়। আমি দিনের পর দিন আপনার জন্য রেধে বেড়ে আপনার পথ চেয়ে বসে থাকতাম, আপনি ফিরতেন না। না ফিরুন, সমস্যা ছিল না, অন্তত জানিয়ে দিতে পারতেন। তবে তাও করতে তবে কাও- তবে তাও করতেন না প্রণয়। আপনি বোধ করি বেমালুম ভুলেই যেতেন যে আপনার জন্য কেউ অপেক্ষা করে আছে, কেউ অপেক্ষা করে থাকতে পারে। আমি প্রায় রোজ রোজ খাবার টেবিলেই ঘুমিয়ে যেতাম। মাঝরাতে ঘুম ভেঙে দেখতাম আপনি ফেরেননি। তখন সব কিছু গুছিয়ে আবার আপনিহীন আপনার শূন্য ঘরটায় ফিরতাম। আপনি ছাড়া ফাঁকা বিছানাটায় একা একা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতাম। অথচ পরদিন ফিরে আপনি বোঝারই চেষ্টা করতেন না আমার এই নিঃসঙ্গ অপেক্ষা আমাকে কত পোড়ায়, কত কাদায়। আপনি আমাকে একটা সংসারও দিতে পারেননি প্রণয়। হয়তো ভেবেছেন 3 বেলা খাবার, উৎসবে শাড়ি, ঘুমানোর জন্য ঘর দিলেই সংসার দেয়া হয়, কিন্তু এটাই মনে হয় মনে রাখেননি একা একা সংসার করা যায় না, একাকী মানুষের সংসার হয় না। আমারও তাই, আর সংসারটা ঠিক হয়ে উঠল না প্রণয়। 7 মাসের বিবাহিত জীবনে আমি দিন শেষে ভিখারি হয়ে ফিরে গেলাম। না পেলাম বর, না পেলাম ভালোবাসা, না পেলাম সংসার। বর এ জীবনের শুরুর আগে যা যা নিজে ছিল, আমার মন, অনুরাগ, আবেগ, অনুভূতি, প্রেম, সবটাই হারিয়ে ফিরে গেলাম। আমার দুহাত এখন রিক্ত। আপনি আমাকে সর্বশান্ত করে ফেললেন প্রণয়। আপনি আপনার অনিন্দিতার কাছে যতটা যত্নবান প্রেমিক ছিলেন, আমার কাছে ঠিক ততটাই আবেগ শূন্য স্বামী হয়ে গেলেন। আমার উপরে হয়তো কিছুটা রেগে আছেন। কাল আপনার ডায়েরির কিছু পৃষ্ঠা আমি পড়েছি। ইচ্ছে করেই বলতে পারেন জানতে চেয়েছিলাম আপনার এত ঔদাসীন্যের কারণ। তবে ডায়েরির পাতাগুলো পড়ে আমার বড্ড হিংসে হয়েছে। আপনার অনিন্দিতার ভাগ্য এত ভালো কেন ছিল বলুন তো? আমার তরে যার এক ফোঁটাও অনুভূতি আসে না, তার মনে সেই অনিন্দিতার জন্য কত অনুভূতি সাজানো ছিল। আশ্চর্যজনক বিষয় হলো আমরা দুজনেই অনিন্দিতা, তবু আমাদের ভাগ্যলিপিতে কত ব্যবধান। এই ব্যবধানই আমাকে হিংসে করতে বাধ্য করলো জানেন। অনেক কিছু বলে ফেললাম, রাগ করেছেন হয়তো। আপনাকে আরেকটু রাগিয়ে দেবার জন্য আরেকটা কথা বলবো। আমি আপনার ডায়েরিটা সাথে করে নিয়ে এসেছি। জানি কাজটা অনুচিত, তবুও কৌতূহল দমাতে পারিনি। চিন্তা নেই, এই ডায়েরি পড়া শেষ করেই বিচ্ছেদের কাগজ সহ ডায়েরি কুরিয়ার করে পাঠিয়ে দিব। আপনি অবশ্যই আমার তরে পালন করা শেষ দায়িত্ব হিসেবে সেই বিচ্ছেদপত্রে সই করে দেবেন। দয়া করে এবার আমার দায়িত্ব থেকে মুক্তি গ্রহণ করবেন। আমি যার মনে মন নেই কোথাও নেই, শুধু তার দায়িত্ব আর কাঁধের বোঝা হয়ে সারাটা জীবন কাটাতে চাই না। ভালো থাকুন, মুক্তি উপভোগ করুন। এটি আপনার স্ত্রী, অপ্রিয় অনিন্দিতা। চিঠিটা পড়ে প্রণয় ধপ করে মেঝেতে বসে পড়ে। এই এক জীবনে কেন এত অপ্রাপ্তি, এত অভিযোগ শুধুমাত্র তারই ভাগে এলো? জানা হয়ে ওঠে না। তার মন মননে কোথাও নেই বলে
না হয় একজন অনিন্দিতা মুক্তি দিতে চেয়ে চলে গেল, কিন্তু তার মন মননে সর্বত্র থাকার পরেও তার অনিন্দিতাটি কেন ছেড়ে গেল তার হাত, কেন দিল মুক্তি? প্রণয় ভেবে পায় না, সে ভাবার প্রয়াসও করে না। এটুকু সে বেশ বুঝে গেছে, অনিন্দিতারা কেবল চলে যেতেই পারে, তারা থাকতে আসে না। যারা নিজেই থাকতে চায় না তাদের কি করে রাখা যায়? যায় না। তাই তো সে আর অনেকেও রাখতে পারল না। এত ভালোবেসেও যেখানে রাখতে পারল না, সেখানে যাকে ভালোই বাসেনি তাকে রাখতে পারবে, এই ভাবনাও যে বিলাসিতা। অনিন্দিতার সাথে প্রণয়ের প্রেমের বয়স তখন 6 মাস 17 দিন। সে আর অনিন্দিতা তখনও সেই সত্য প্রেমে জর্জরিত কপত কপতির মতোই বাড়ির সকলের চোখে ফাঁকি দিয়ে উঠছে। ছটফটে পাখিদের মতো ডানা ঝাপটে বেড়াচ্ছে ময়মনসিংহ বিভাগের এদিক থেকে ওদিক। এমনই একদিন তাদের গন্তব্য ছিল ময়নাদ্বীপে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই। ব্রহ্মপুত্র নদের চরে জেগে ওঠা ছোট্ট বদ্বীপটার সামনে এসে দাঁড়াতেই অনিন্দিতা খুশিতে লাফিয়ে উঠল। প্রণয় তার ছেলে মানুষিতে হেসে ফেলল। আশেপাশে ছোটখাটো লেবুর বাগান, সারি সারি নৌকো ভেড়ানো, টলমলে জল ঘেরা সেই ছোট্ট চরে তাদের দিনটা কেটে গেল বড্ড রঙিন হয়ে। কিন্তু এই রঙিন দিনের সমাপ্তিটা ঘটল ভীষণ অনাকাঙ্ক্ষিত এক ঘটনায়। অনিন্দিতা আর প্রণয় তখন সদ্য ময়নাদ্বীপ থেকে ফিরে ত্রিশালে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। বাস স্টপে যাবার পথেই আচমকা পথ আগলে দাঁড়ালো প্রণয়ের বাবা। প্রণয়ের হাতে তখনও অনিন্দিতার হাত বন্দি। বাবাকে চিনতে না পেরে অনিন্দিতা খানিক চমকে উঠেই বলে বসল, এ কি আঙ্কেল, রাস্তার মাঝে কেন দাঁড়াচ্ছেন এমন করে? সরে দাঁড়ান, এক্ষুনি ধাক্কা লেগে গেলে কি হতো? প্রণয় পড়ল মহা বিপদে। একবার অনিন্দিতা তো আরেকবার বাবার মুখপানে চেয়ে শুকনো ঢোক গিলল সে। প্রণয়ের বাবা অনিন্দিতার কথার জবাব না দিয়ে একদম ওর চোখে চোখ রেখে তাকালেন। দৃষ্টিতে তখন আগুন। প্রণয়ের গলা শুকিয়ে এলো। এই 30 বছর বয়সে বাবার সামনে হাঁটুর বয়সী মেয়ের সাথে হাতে হাত রেখে প্রেম করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে ভাবতেই লজ্জা আর দুশ্চিন্তায় তার হিচকি উঠে গেল। এই জন্যই বুঝি তুমি আজকাল শুক্রবারে বাড়ি এসে দেখা করে যেতে পারো না প্রণয়। তোমার মা তোমার জন্য এত অপেক্ষা করে থাকেন, তবুও বুঝি তোমার এই কারণে কোনো সময় হয় না? হবার কথা নয় অবশ্যই, বুড়ো বয়সে বাচ্চা মেয়েদের সাথে প্রেম করলে বাড়িতে থাকা বুড়ো বাপ মায়ের কথা ভুলে যাওয়া স্বাভাবিক। বাবার কথা এবার অনিন্দিতা বিষম খেল। প্রণয়ের হাত ধরে থাকা জলের বোতলটা ওর দিকে এগিয়ে দিতে গিয়েও বাবার শক্ত মুখের দিকে চেয়ে থেমে গেল। তার বাবা থামলেন না, আগের চেয়ে কঠিন স্বরে বললেন, থামলি কেন? জলটা এগিয়ে দে তোর প্রেমিকাকে। সে তোর এত যত্ন করলো, পিঠে মাথায় হাত বোলালো, তোরও তো সমান দায়িত্ব। দে জলটা। ইচ্ছে করলে তুই গা মাথায় হাত বোলাতে পারিস। আমি চলে যাচ্ছি, দেখব না আর। তোমার মাকে গিয়ে জানাচ্ছি তার অপদার্থ ছেলেটি বাড়িমুখো না হওয়ার কারণ অশুভ। কথাগুলো বলে প্রণয়ের বাবা যদিও বা চলে গেলেন, কিন্তু বাবার প্রতিটি শব্দ শুনে প্রণয়ের মনে হলো জাস্ট মাটি ফুঁড়ে ভেতরে ঢুকে যাক। ছি, এত অত লজ্জা যে কখনো আমার ভাগ্যে লেখা ছিল এমন আমি কল্পনাও ভাবিনি। প্রণয় এক পলক অনিন্দিতার দিকে তাকালো। এই পুচকি মেয়েটার সামনে বাবা তাকে এমনভাবে অপমান করে গেলেন, এভাবে লজ্জা দিয়ে গেলেন, ভাবতেই মাটি ফুঁড়ে ঢুকে যাবার ইচ্ছে আরো তীব্র হলো। আর পরিস্থিতি বোধহয় অনিন্দিতা বুঝলো। আপনি বাড়ি যান। বাবা বোধহয় বিষয়টা মানতে পারেননি, গিয়ে বুঝিয়ে বলুন। আমি বাসে ফিরতে পারবো, বেশি তো দূরে নয়, সমস্যা হবে না। অনিন্দিতার কথায় প্রণয় ভরসা পেল। সত্যি সত্যি ওকে বাসে তুলে দিয়ে ছুট লাগালো বাড়ির পথে। কিন্তু বাড়ির উঠোনে পা রাখতেই আবারও লজ্জায় মিলিয়ে গেল। বাবা মা সেখানেই বসেছিল। বাবার চোখে মুখে তখন অজানা কৌতুক, আর মায়ের মুখে বিস্ময়। বিস্ময়ের রেশ কাটাতে না পেরে মা শেষমেশ জিজ্ঞেস করেই ফেললেন, প্রণু, তুই প্রেম করছিস একটা বাচ্চা বাচ্চা মেয়ের সাথে? সে মেয়ে আবার তোর পিঠে মাথায় হাতও বোলাচ্ছে। তুই ওই মেয়ের সাথে প্রেম করার জন্য আমার সাথে দেখা করতে আসছিস না? প্রণয় অপরাধী দৃষ্টি মেলে মার পানে চাইল। খুব নরম স্বরে জবাব দিল, মা কই তোমার সাথে দেখা করতে আসি না বলো তো? আগের সপ্তাহে 4 বার আসতাম, এখন 2 বার আসি।
বাকি দুটো ছুটির দিনে ওর সাথে একটু আধটু ওই আর কি, বোঝোই তো মা, তোমাদের না লাভ ম্যারেজ। প্রণয়ের উত্তরে মায়ের বিস্ময়ের মাত্রা বাড়ল বই কমল না। মা হামুখে তার দিকে তাকিয়ে রইলেন। প্রণয়ের অস্বস্তি বেড়ে বেড়ে আকাশ অতিক্রম করে গেল এবারটায়। বাবা কৌতুক করে শুধালেন, আমরা না হয় অনেক কিছুই বুঝি, কিন্তু তুমি এত কিছু বুঝলে কি করে? তোমার না বিয়ে করার ইচ্ছা ছিল না বলেছিলে? তাহলে এখন ও কোত্থেকে টক্কালো? মেয়েটাকে চিনলে কি করে? বাড়ি কোথায়? নাম কি? প্রণয়ের গায়ে আবারও লজ্জায় কাঁটা দিয়ে উঠল। ছি, বাবা মাকে কি করে বলা যায় সে তার 10 বছরের ছোট স্টুডেন্টের প্রেমে পড়েছে। শুধু প্রেমে পড়ে ক্ষান্ত হয়নি, তার সাথে রীতিমতো প্রেম করে বেড়াচ্ছে। সেই প্রেম করতে গিয়েই নিজের পিতৃদেবের কাছে হাতে নাতে ধরা পড়েছে। উফ, কি লজ্জা, কি লজ্জা। তবুও জবাব তো দিতে হবে, তাই প্রণয় লজ্জায় নুয়ে গিয়ে জবাব দিল, ওর নাম অনিন্দিতা, বারে ত্রিশালেই, ভার্সিটির কাছেই প্রায়। আর বাবা আর বাবা আর বাবা না মানে ও আমার প্রথম স্টুডেন্ট, যাকে আমি ইন্টারে ইংরেজি পড়াতাম। কথা শুনতে শুনতে প্রণয়ের বাবা চা খাচ্ছিলেন। তার জবাবে সে চাও আর ভেতরে ঢুকলো না। এবারটা বাবাও বিষম খেলেন। প্রণয় চোখ মুখ খিচে ঠায় দাঁড়িয়ে রইল। বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। আজ কি বিষম দিবস নাকি? সবাই সাধারণ বিষয়ে বিষম খাচ্ছে কেন? ছাত্রী তো ছিল, অন্যের বিয়ে করা পাত্রী না তো। এতে বিষম খাওয়ার কি হলো? আশ্চর্য। অনিন্দিতা ডায়েরির পাতা বন্ধ করে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেল। তার কাছে প্রেম করতে গিয়ে ধরা পড়া বরাবরই ভীষণ ভয়ানক একটা ব্যাপার ছিল। বাবা মা মানবে না, স্ট্যাটাস মিলবে না, লেনদেনও মিলবে না। শেষে ছেলে চলে যাবে, মেয়ে ছুটবে পিছু পিছু। মেয়ের বাবা প্রথমে গব্বর সিং এর মতো পথ আগলে দাঁড়াবে, যমদূতের মতো টানাটানি করবে, তবুও যেতে দেবে না। আর শেষে বোধ হয় হলে বলবে, যা সিমরান যা, জেলে আপনি জিন্দেগি। তবেই না প্রেমে ধরা পড়ার বিষয়টা মাখো মাখো হবে সিনেমার মতো। অথচ বেচারা তার বরটা প্রেমে ধরা পড়ে কিনা লজ্জা পাওয়া আর বিষম খাওয়া ছাড়া অন্য কোনো অভিজ্ঞতা করতে পারল না। আহারে আহারে। অনিন্দিতার আবারও হাসতে হাসতে চোখে জল চলে এলো। তবুও হাসি থামানো গেল না। ঘটনাগুলো চোখের সামনে ভাসছে যে। প্রণয়কে সে বরাবর রামগরুরের ছানার মতো মুখ ফুলিয়ে নয়তো চাপা ঝুলিয়ে ঘুরতে দেখেছে। সেদিনের পরিস্থিতিতে প্রণয়ের মুখের অবস্থাটা কেমন হয়েছিল সেটা চোখের পাতায় ভাসতেই হাসি থামানো যাচ্ছে না। অনিন্দিতার হাসাহাসির মাঝেই তার মা রুমে এলো। অনিন্দিতা মাকে দেখেও হাসি থামাতে পারল না। অনিন্দিতার মা অর্পা দেবী মেয়ের হাসি হাসি মুখখানা দেখে শান্তি পেলেন। অনিন্দিতা যে তার শিবরাত্রিরের সলতে। বাকি দুটো সন্তান তো জন্মের পরই ছেড়ে চলে গেল। অর্পা দেবী দীর্ঘশ্বাস পেলেন। অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে স্নেহময় কণ্ঠে শুধালেন, অনু, এত হাসছিস যে, কি হলো? অনিন্দিতা হাসির আসল কারণ মায়ের কাছ থেকে লুকিয়ে গেল। সে চায় না বিচ্ছেদের পূর্ববধি বাবা মা কিছু জানুক। সইতে পারবে না যে তাদেরই পছন্দ করা ছেলে তাদের মেয়েকে সংসার দিতে পারেনি, ভালোবাসতে পারেনি। অনিন্দিতা মায়ের সম্মুখে আংশিক মিথ্যে বলে জবাব দেয়, এমনি মা, প্রণয়ের একটা মজার মুহূর্ত মনে পড়ে গেল, তাই হাসি পাচ্ছে। অর্পা দেবী মেয়ের মাথায় হাত বোলালেন। পরম মমতা নিয়ে পুনশ্চ জিজ্ঞাসা করলেন, হুট করে চলে এলি মা? জামাইয়ের সাথে কিছু হয়েছে? জামাই যে এলো না। অনিন্দিতা এতক্ষণের গাঢ় হাসি ম্লান হয়। মাকে সে কি করে জানাবে তার জামাইয়ের সাথে তার মেয়ের কোনো সম্পর্কের টানই নেই, যে প্রণয় অনিন্দিতার সাথে আসবে। আর হবার মতো কিছু তো তৈরি হয়নি। নড়বড়ে একটা সম্পর্ক শুরু থেকেই ফিনফিনে পাতলা সুতোর বাঁধনে টিকেছিল। এ বাঁধন ছাড়া কি এমন কঠিন বিষয়? আজ আছে, কাল থাকবে না। এতে কিছু হওয়ার মতো কিছুই নেই। অনিন্দিতা জোরপূর্বক হাসে, মায়ের প্রশ্নে প্রত্যুত্তর করে, কি আর হবে মা, বিয়ে দিয়ে দিয়েছো বলে কি তোমাদের জন্য মন কেমন করে না? তাছাড়া প্রণয় বেশিরভাগ সময় কলেজে থাকে, আমার একটু একা একা লাগে, তাই তোমাদের কথা খুব বেশি মনে পড়ছিল দিন দুয়েক ধরে, সেজন্য চলে এলাম। ওর তো ছুটি নেই, থাকলেও নিজেই আসতো। আমি আসাতে তুমি খুশি হওনি? অর্পা দেবী মেয়ের কপালে পরম মমতার চুমু আঁকেন, মাথায় হাত বুলিয়ে বলেন, আমি অনেক খুশি মা। সেই যে দিরাগমনে ফিরে গেলি, আর তো আসিসনি। এবার যখন এসেছিস তখন থেকে যা কয়দিন, আমাদের অনেক ভালো লাগবে মা। অনিন্দিতা মায়ের কোলে মুখ ডুবিয়ে মাকে জড়িয়ে ধরে।
অর্পা দেবী তখনও মেয়ের মাথায় হাত বোলাচ্ছেন। হঠাৎ প্রশ্ন করে বসেন। তুই সুখী তো অনু? অনিন্দিতার এবার বুক ফেটে কান্না আসে। ইস, মাকে জড়িয়ে যদি একটু কাঁদা যেত, যদি বলা যেত সে সুখী নেই, তার সমস্ত সুখ তারই নামের অন্য একটা মেয়ের ঝুলিতে গচ্ছিত, যাতে তার অধিকার থেকেও নেই। কিন্তু উপায় নেই যে, মাকে এসব তো বলা যাবে না। অনুশোচনায় মরে যাবে মানুষ দুটো। অনিন্দিতা কি তা হতে দিতে পারে? তাই কষ্টগুলো বুকের সিন্ধুকে তালা মেরে রাখে। মায়ের সামনে অকপটে বলে ফেলে একটা সুন্দর মিথ্যে। আমি অনেক সুখী মা, অনেক অনেক বেশি, এতটা বেশি যে মাঝে মাঝে এতটা সুখে আমার চোখ ভিজে ওঠে। মনে হয় যদি এই সুখ শেষ হয় তবে কি হবে আমার। অর্পা দেবী প্রসন্ন হাসেন। মেয়ের মাথায় আরো কিছুক্ষণ আদরে পরশ বুলিয়ে বিদায় নেন। অনিন্দিতা মায়ের বেরিয়ে যাওয়া মাত্র বালিশে মুখ গুজে চাপসরে ডুকরে ওঠে। ইস, এ মিথ্যেটা সত্যি হলে কি খুব বেশি ক্ষতি হতো? উত্তর না পেয়ে বেসামাল কান্নার গতি বাড়ে। চোখের জলে ভিজে যায় শয়নের বালিশ। অথচ অনিন্দিতা তো জানে না, কিছু কিছু মিথ্যে সত্যি হতে বেশি সময় লাগে না। সত্যি মিথ্যের বেড়াজাল যে বড্ড কঠিন, বড্ড জটিল। সেই সাথে আরো জটিল সত্যি থেকে মিথ্যে, আর মিথ্যে থেকে সত্যের রূপান্তরের যাত্রাটুকু। নিস্তব্ধ রজনী, চারিদিকে অচ্ছেদ্য তমসা। তমসাবৃত ঘরটায় চুপচাপ বসে আছে প্রণয়। দেয়াল ঘড়ির কাঁটাটা খানিক পূর্বেই রাত্রি 1 ঘটিকার জানান দিয়েছে। তবুও প্রণয়ের দুনয়ন নিদ্রাহীন, যেন নিদ্রা রাজ্যের রানীর সাথে প্রণয়ের আজন্ম আড়ি। প্রণয় আনমনে ভাবে, যদি তার জীবনে একটিমাত্র অনিন্দিতা থাকতো, যদি সে সেই অসময় বৃষ্টিতে প্রথম অনিন্দিতার প্রেমে না পড়তো, যদি বাবা মায়ের পছন্দ করা অনিন্দিতাই তার জীবনে প্রথম এবং একমাত্র অনিন্দিতা হতো, তবে। কিন্তু এত সব যদির মাঝে বড় সত্য, এসব কেবলই কল্পনা। এখন তো কোনো ক্রমেই সম্ভব না। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে। বাবা মা এখনো অনিন্দিতার যাবার কারণ জানে না। এও জানেন না অনিন্দিতা আর না ফেরার কথাই বলে গেছে। মা বাবার কাছে প্রণয় ঠিক কি উত্তর দেবে সে ভেবে পায় না। অনিন্দিতা লেখা চিঠির প্রতিটি কথা সত্য, প্রণয় জানে, মানে। তবুও অনিন্দিতা তার দিকটা একটিবারও বুঝতে পারতো নাকি? জীবনে একজনকে এত বেশি ভালোবাসার পরেও সে যখন ফাঁকি দিয়ে চলে যায়, তখন কি চাইলেও আবার নতুন করে ভালোবাসা যায়? চাইলে কি প্রথম প্রেমের স্মৃতিটুকু মুছে ফেলা যায়? যায় না। অনিন্দিতা যে কেন এটুকু বুঝলো না কে জানে। অথচ প্রণয়ের কাছে মেয়েটিকে কখনোই অবুঝ মনে হয়নি। মনে হতো মেয়েটা বুঝদার, আর যা হোক অন্তত প্রণয়কে বুঝবে। কিন্তু প্রণয় ভুল ছিল। অনিন্দিতারা বোধহয় কখনো প্রণয়কে বোঝার চেষ্টা করেনি, কিংবা অনিন্দিতারা প্রণয়কে বোঝার জন্য জন্মায়নি, কেবল জন্ম নিয়েছে প্রণয়কে জ্বালাতে, ঢুকে ঢুকে কষ্ট দিতে। প্রণয় জানলা দিয়ে বাইরে তাকায়। কৃষ্ণ গগন তারকা শূন্য। আজ বোধহয় অমাবস্যা। অমাবস্যা তো প্রণয়ের জীবনেও। অনিন্দিতা চলে গেছে আজ 3 দিন হলো। এই 3টে দিন প্রণয় ছটফটিয়ে কেটেছে। সারাদিন কাজে মন বসেনি, খেতে রুচি করেনি, রাতে ঘুম আসেনি। অথচ তার বিয়ে করা বউটি নিশ্চিন্তে বাপের বাড়িতে বসে বসে ঘুমোচ্ছে, তাকে ছেড়ে দেবার আনন্দ কাটাচ্ছে। আর তাকে সহ্য করতে হবে না এই ভেবে শান্তি পাচ্ছে। প্রণয়ের কেমন যেন লাগে, এক অদ্ভুত শূন্যতায় ভার হয়ে আসে সর্বাঙ্গ। প্রণয় কারণ খুঁজতে পায় না। অনিন্দিতাকে সে যেতে দিতে চায়নি, কিন্তু কেন তা সে জানে না। এই যে অনিন্দিতা নেই, প্রণয়ের বুক ভরা রিক্ততা, এর কারণ কি প্রণয় তাও জানে না। এত এত অজানার মিছিলে প্রণয়ের দম আটকে আসে। প্রণয় বুঝতে পারে তার শ্বাস আটকে আসছে। তার এই শ্বাসরুদ্ধকর পরিবেশের কারণ অনিন্দিতা নামক মেয়েটির অনুপস্থিতি। প্রণয়েরই অনিন্দিতার নয়, অর্ধাঙ্গিনী অনিন্দিতার। অক্সিজেন দিয়ে আবৃত মানুষ যেমন অক্সিজেন ফুরিয়ে না আসা অব্দি বুঝতে পারে না অক্সিজেন ছাড়া আদতে তাদের চলবে না। জলে ডুবে থাকা মাছ জলে থাকার সময় যেমন বুঝতে পারে না মরুভূমিতে তারা বাঁচবে না, ঠিক তেমনই অনিন্দিতা যতদিন প্রণয়ের কাছে ছিল ততদিন প্রণয় বোঝেনি আদতে ধীরে ধীরে অনিন্দিতা তার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারেনি অনিন্দিতাবিহীন জীবন তার জন্য কি ভীষণ যন্ত্রণা বয়ে নিয়ে আসবে। আপনি অনির মতো চলে যাবেন না অনিন্দিতা, আমার খুব
একা একা লাগে। ওর যাওয়াটা আজ অবধি মানতে পারিনি। ওকে হারিয়ে ঠিক মতো বাঁচতে পারছি না। আপনাকে হারালে মরে যাব। প্লিজ আমাকে বাঁচান অনিন্দিতা, প্লিজ। অনিন্দিতা সে অনুরোধ শুনতে পায় না, কিন্তু ক্লান্ত প্রণয়ের শ্রান্ত দুচোখে এবার নিদ্রাপরীরা জাদুকাঠি ছোঁয়ায়। ঘুমের অতলে তলিয়ে যেতে যেতে প্রণয় চোখের সামনে ভাসে দেখে তার অনি আর অনিন্দিতার মুখ দুটো মিলেমিশে এক হয়ে যাচ্ছে। অনি যেভাবে হারিয়ে গিয়েছিল, অনিন্দিতাও সে হারানোর পথে এগিয়ে যাচ্ছে। প্রণয় ডাকছে, চেঁচাচ্ছে, তবুও অনিন্দিতা শুনছে না। অতঃপর অনির মতো সেও ডুবে গেছে এক ঘুটঘুটে অন্ধকার গহ্বরে, যেখানে প্রণয়ের প্রবেশ নিষিদ্ধ। প্রণয় লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে। বুকের ভেতর প্রচণ্ড ভীতিতে দামামা বাজে। বাইরে তাকিয়ে দেখে আধার কালো আকাশ ধীরে ধীরে ফর্সা হচ্ছে। প্রভাকর তার দীপ্তি ছড়াবার প্রস্তুতি নিচ্ছে সউদ্যমে। প্রণয়ের বুকটা ধক করে ওঠে। ভোর, মাঝে বলতো ভোরের স্বপ্ন সত্যি হয়। তবে কি অনিন্দিতাও তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে? না, প্রণয় আর এবারটা তা হতে দেবে না, কিছুতেই না। ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলেই ভয় গুটিয়ে যায়, প্রণয়ও তেমন দ্বিতীয়বার হারাবার ভয়ে কেঁপে ওঠে। মনে মনে শক্তপোক্ত এক পণ করে বসে। দরকার পড়লে পায়ে শিকল পরিয়ে নিজের সাথে রাখবে। তবুও অনিন্দিতাকে আর পালানোর সুযোগ সে দেবে না। দেখি সে কি করে পালায়। প্রণয় সেদিন সকালে কলেজে গিয়েই ছুটির আবেদন করে। নতুন ভর্তি চলছে, ক্লাসের প্রেশারও অনেক। এমন পরিস্থিতিতে প্রণয়ের ছুটি চাওয়ায় প্রিন্সিপাল স্যার বিরক্ত হন। আধা ফাঁকা চুলের মধ্যবয়স্ক ভদ্রলোকটি চশমার ফাঁক গলে প্রণয়ের দিকে বিরক্তিকর দৃষ্টিতেই তাকান। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি এই সময় ছুটি ডিমান্ড করছেন কি জন্য? কলেজে কি পরিমাণ কাজের চাপ আপনি জানেন না? তাছাড়া ডেটা এন্ট্রির দায়িত্ব আপনার। আপনি ছুটিতে গেলে কি করে হবে? কোনো বিশেষ দরকার? খুব দরকার না হলে না হয় থাক, পরে নেবেন ছুটি। প্রণয় আর এক মুহূর্ত না ভেবেই প্রত্যুত্তর করে, আমার খুব বেশি দরকার স্যার। আমার ওয়াইফ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। 3 দিন ধরে সে বাড়ি নেই, ফোন বন্ধ করে রেখেছে। কথা হচ্ছে না, দেখা হচ্ছে না। শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, তাদের ফোন করে নিজেদের রাগারাগির কথা জানিয়ে আমি তাদের ব্যতিব্যস্ত করতে চাইছি না। এমন অবস্থায় আমার খাওয়া ঘুম সব মাথায় উঠেছে স্যার। বউকে ছাড়া আমার ভালো লাগছে না। আপনি তো বিবাহিত, তাই না স্যার? ম্যাডামকে ছাড়া কি আপনার ভালো লাগে বলুন? প্রিন্সিপাল স্যার কেসে ওঠেন। কাজের ক্ষেত্রে প্রণয় যে বরাবরই সিনসিয়ার তা তিনি জানতেন। দেখে আসছেন 5 বছর যাবৎ। কিন্তু সম্পর্কেও যে ছেলেটির সিনসিয়ারিটি এতটা তা তিনি ভাবতে পারেননি। তাই তিনি নিজেও স্ত্রীকে ভীষণ ভালোবাসেন। একটু সময় না দেখলেই চোখে হারান। তাই বোধ হয় প্রণয়ের যন্ত্রণাটা বুঝলেন। আর কথা না বাড়িয়ে অগত্যা তিনি প্রণয়ের 3 দিনের ছুটির আবেদন মঞ্জুর করতেই প্রণয়ের ঠোঁটের কোণ প্রসারিত হলো। প্রিন্সিপাল স্যার মৃদু হাসলেন। যাওয়ার আগে প্রণয়কে বললেন, অবশ্যই ওয়াইফকে ফিরিয়ে আনুন। আর সবসময় এমনই থাকবেন। একটা মেয়ের নিজের বাবা মা ছেড়ে অচেনা একজন পুরুষের সাথে শুধুমাত্র এই যত্ন আর ভালোবাসাটুকু পাওয়ার আশায় আসে। এটুকু পেতেই সব সহ্য করে সে পুরুষের কাছেই পড়ে থাকে। তাই আমাদের উচিত তাদের এই সামান্য চাওয়া, সামান্য আশাটুকু পূরণ করে। আমি আমার 25 বছরের বিবাহিত জীবনে এটাই করে আসছি বারবার। আপনিও এটাই করে যাবেন। দেখবেন দিন শেষে সবচেয়ে বেশি সুখী মানুষ আপনি প্রণয়। গুড লাক ইয়াংম্যান। প্রণয় হাসি হাসি মুখে সম্মতি জানায়। জবাবে ছোট করে বলে, ধন্যবাদ স্যার। তারপর বেরিয়ে যায় চট্টগ্রামের পথে। তার স্ত্রী, যার ভাষায় সে তার অপ্রিয় অনিন্দিতা, সেই অপ্রিয় মেয়েটিকে জানাতে কোনো এক বিশাল ষড়যন্ত্র করে কবে কি করে যেন মেয়েটি তার প্রিয় হয়ে গেছে। গোধূলি বেলা, কিন্তু গোধূলির রাঙা আলোর বদলে চারিদিকে এখন কৃষ্ণাভ ছায়া। আকাশে মেঘ করেছে। এই অসময়ে এমন মেঘাচ্ছন্ন আকাশ দেখতে অনিন্দিতার ভালো লাগছে না। একটু বাদে বৃষ্টি নামবে। পাহাড়ের কোল ঘেঁষা শহর কাদা কাদা হয়ে যাবে। অনিন্দিতার এসব ভালো লাগে না। তার উপর বিকট আওয়াজে বাজ পড়া তো আছেই। অনিন্দিতার বিরক্তি আসে। বৃষ্টি তার কখনোই ভালো লাগে না। প্রণয়ের ডায়েরি পড়ার পর থেকে আরো বেশি ভালো লাগছে না। কেমন যেন ঈর্ষা এসে যাচ্ছে মনে। অনিন্দিতা বুঝতে পারে না, প্রণয় যখন মেয়েটাকে এত বেশি ভালোবাসতো, তবে তাকে বিয়ে কেন করলো? কেন নিজের জীবনে জড়ালো? অযথা দুটো জীবন নষ্ট। অনিন্দিতার মনটা কেমন যেন হাহাকার করে ওঠে। কাল কেঁদে কেটে
চোখ ভাসাবার পর আর প্রণয়ের ডায়েরিটা পড়বার ইচ্ছে হয়নি, আজও ইচ্ছে করছে না। নিজের স্বামীর ভাষায় অন্য কোনো নারীর প্রতি তার দুর্বলতা, প্রণয়ানুভূতি, অনুরাগ পড়তে বোধ হয় কোনো নারীরই ইচ্ছে করে না, বরং এসে হয়। অনিন্দিতার হচ্ছে। অথচ অনিন্দিতা জানতে চায় আসলে কি হয়েছে। প্রণয়ের এত গভীর প্রণয়ের পরিণতি কেন, এত ভালোবাসা মেয়েটি প্রণয়ের সাথে নেই কেন, তার জায়গায় আজ অনিন্দিতা দাঁড়িয়ে আছে। তার সব জানতে হলে ডায়েরিটা পড়তে হবে, কিন্তু অনিন্দিতার আপাতত ইচ্ছে নেই। পরে ইচ্ছে করলে পড়া যাবে না হয়। অনিন্দিতা ক্লান্ত শ্বাস ফেলে চোখ মুদে নেয়। বোঝা আখি উন্মোলিত হয় পরিচিত কণ্ঠের ডাকে। এই যে শুনছেন? অনিন্দিতা চকিতে তাকায়। সামনে দাঁড়ানো অবসন্ন প্রণয়কে দেখে তার চোখ চলে ওঠে। নয়ন সরোবরে ভিড় জমায় বিশাল জলস্রোতের। অনিন্দিতা টলমল চোখচোরা মেলে সামনে দাঁড়ানো মানুষটাকে শুধায়। এটা সত্যি সত্যি আপনি নাকি আমার ভ্রম প্রণয়? প্রণয় ক্লান্ত ভঙ্গিতে হাসে, তারপর বড়সড় একটা দম নিয়ে জবাব দেয়। 383 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 7.5 ঘন্টা জার্নি করে ঈশ্বরগঞ্জ থেকে হাটহাজার অবধি এসেও যদি আপনার আমাকে নিজের ভ্রমও মনে হয় অনিন্দিতা, তাহলে আমি ভ্রমই। এবার এই ভ্রমকে একটু ফ্রেশ হওয়ার ব্যবস্থা করে দিন। আমি অনেক ক্লান্ত। আর এক গ্লাস শরবত দেবেন তো? অনিন্দিতা বোকা বোকা দৃষ্টি মেলে কিছুক্ষণ চেয়ে দেয়। অতঃপর সত্যি সত্যি প্রণয়ের উপস্থিতি বুঝতে পেরে তাকে মাথা দুলিয়ে জানিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে বেরিয়ে যায়। অনু, এ কেমন কাণ্ডজ্ঞানের মতো কথা দেখি। জামাই আসবে বললি না কেন তুই? এখন তোর বাবা বাড়িতে নেই এই অবেলায়, আর তার উপর আকাশের যা অবস্থা, এখন জামাইয়ের জন্য বাজার করব কোথা থেকে? বাড়িতে তেমন কিছুই নেই। কি খাবে ছেলেটা? জামাই মানুষ কি শুধু শাকসবজি খেতে দেবো? অনিন্দিতা যেন তখনও ঘুরে। মায়ের এত কথার উত্তর সে ছোট্ট করে কেবল বলে ওঠে, আমাকেও জানাইনি মা, আমি নিজেও অবাক হয়েছি। অর্পা দেবী কি বলবেন ভেবে পান না। তার মানে তার ধারণাই সত্য। তবে মেয়ে জামাইয়ের মাঝে মান অভিমানই চলছিল, অথচ মেয়েটা কিচ্ছুটি জানালো না তাদের। অর্পা দেবীর খানিকটা রাগ হয়, তবে জামাই যে মেয়ের অভিমান ভাঙাতে নিজে থেকে এসেছে তাই ভেবেই মাতৃহিয়া তুষ্ট হয়। মেয়েটা তার প্রণয়ের কাছে সত্যিই সুখে আছে, তবে প্রণয় যে চোখে হারাচ্ছে। অনিন্দিতা এত সব ভাবনার কিছুই টের পায় না। সে তখন আপন ধ্যানে প্রণয়ের জন্য শরবত বানাতে ব্যস্ত। শরবত করে নিয়ে ঘরে ঢুকতেই দেখতে পায় প্রণয় ফ্রেশ হয়ে নিয়েছে। পরনের শার্ট প্যান্ট পাল্টে ট্রাউজার আর টি শার্ট তুলেছে গায়ে। অনিন্দিতা কোনো কথা না বলে প্রণয়ের দিকে এগিয়ে দেয় শরবত ভর্তি গ্লাস। প্রণয়ও কোনো কথা না বলে শরবতটা এক চুমুকে শেষ করে ফেলে। তারপর ফাঁকা গ্লাসটা অনিন্দিতার দিকে এগিয়ে দিতেই অনিন্দিতা প্রশ্ন করে, আপনি আসবেন জানাননি তো, এভাবে হঠাৎ কি মনে করে? প্রণয় অনিন্দিতার চোখে চোখ রাখে, খুব শান্ত স্বরে জবাব দেয়, আপনার ফোনটা বন্ধ ছিল অনিন্দিতা, গত 3 দিন ধরে। খোলা পেলে অবশ্যই জানাতাম। আর কিছু মনে করে শ্বশুরবাড়ি আসতে হবে কেন? ছোটবেলায় মামার বাড়ি আর বড় হয়ে শ্বশুর বাড়ি। পুরুষ মানুষদের জন্য এই দই হলো রসের হাড়ি, জানেন না? জীবনে রসকসের অভাব বোধ হচ্ছিল তো, তাই জীবনে রসময় করতে চলে এলাম শ্বশুর বাড়ি। প্রণয়ের খাপছাড়া কথায় অনিন্দিতা চোখ বড় বড় করে তাকায়। পরক্ষণেই চোখ মুখ কুচকে বলে ওঠে, ছি অশ্লীল। প্রণয় এবারটা অনিন্দিতার দিকে এগিয়ে যায় আরো দুপো। তারপর কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলে, স্বামী স্ত্রীর মাঝে অশ্লীল আবার কি অনিন্দিতা? আমাদের সবই শ্লীল, বুঝলেন? খুব শখ না আপনার আমাকে বিচ্ছেদপত্র পাঠানোর? আপনার শখের আজ হচ্ছে দাঁড়ান। অশ্লীলতা কত প্রকার আপনাকে তাও রাতে বোঝাচ্ছে। আপাতত শাশুড়ি মায়ের সাথে দেখা করে আসি। বি রেডি মাই লেডি, ইউ আর গোয়িং টু ডাই টুনাইট। প্রণয় বেরিয়ে যায় রুম থেকে, কিন্তু অনিন্দিতাকে পাথর করে দিয়ে যায়। কি সব বলে গেল! অনিন্দিতার শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। বারবার কানে বাজতে থাকে একটাই বাক্য, ইউ আর গোয়িং টু ডাই টুনাইট। অনিন্দিতা বুঝে পায় না 383 কিলোমিটার পথ পেরিয়ে প্রণয় কি শেষমেশ তাকে খুন করতে এলো? কি আশ্চর্য! খাবার টেবিলে বসে আছে সকলে। অনিন্দিতার বাবা কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। সন্ধ্যার পরপর তিনিও ফিরে এসেছেন। ফেরার পর মেয়ে জামাইকে দেখে খুশিও হয়েছেন ভীষণ। বাড়িতে তেমন কিছু না থাকায়
রাত্রিবেলা মেনু হয়েছে ডিমের দো পেঁয়াজা আর পাতলা মুসুরের ডাল। অর্পা দেবী মেয়ে জামাইকে এমন সাদামাটা খাবার খাইয়ে যদিও সন্তুষ্ট হতে পারছেন না, তবু প্রণয় সেটাই খাচ্ছে অনেক সন্তুষ্ট নিয়ে। তবে অনিন্দিতা কিছু খেতে পারছে না, বারবার আর চোখে প্রণয়ের দিকে তাকাচ্ছে আর ভয়ে শুকনো ঢোক গিলছে। কি করে যেন অনিন্দিতার দৃঢ় বিশ্বাস জন্মে গেছে আজ রাতে সে মারা যাবেই, কোনো উপায় নেই বাঁচার। প্রণয় কিছুটা বুঝতে পারছে অনিন্দিতার মনের ভাব, বুঝে মিটিমিটি হাসছেও। তবে অনিন্দিতার আপাতত রাতে কি হতে যাচ্ছে সেই ভয়ে প্রণয়ের চোরা হাসি খেয়াল করছে না। আচমকা অর্পা দেবীর ডাকে হুঁশ ফেরে অনিন্দিতার। মেয়ের দিকে তাকিয়ে চাপা ধমকের সুরে বলেন। অনিন্দিতা মায়ের কথায় জোর করে 2 কামড় ভাত মুখে পড়ে, কিন্তু এর বেশি আর পারে না। অগত্যা ভালো লাগছে না বলে বাকি খাবারটুকু শেষ না করেই উঠে যায়। অর্পা দেবী খাবার নষ্ট করার জন্য রাগে গজগজ করতে থাকেন, তবুও অনিন্দিতা নিস্পৃহ। এর মাঝে প্রণয়ের খাওয়া শেষ হলে সে ঘুমানোর জন্য পা বাড়ায় অনিন্দিতার ঘরের উদ্দেশ্যে। এদিকে অনিন্দিতা সে দৃশ্য দেখে ভয়ে জড়সড়। আজ তাকে কি বাঁচাবে আর? অনিন্দিতার মাঝারি আকারের ঘরটায় টিমলাইটের টিমটিমে আলো জ্বলে বসে আছে প্রণয়, অপেক্ষা অনিন্দিতার। এদিকে অনিন্দিতা এখনো ঘরে ফেরেনি, অথচ মেয়েটা তার আগে খাওয়া শেষ করেছে। প্রণয় জানে ভয়ে ঘরে আসছে না, তার খানিক হাসি পায়। এত ভীতু একটা মেয়ে, তবুও মুখে সবসময় খই ফুটত। দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে অনিন্দিতা। লক্ষ্য প্রণয় ঘুমানোর পর ঘরে ঢুকবে, কিন্তু এই অসভ্য লোক তো ঘুমোচ্ছে না, কি মুশকিল। এদিকে ঘরের বাইরে মশা কামড়াচ্ছে। সে বিকেল থেকে আকাশটা খারাপ, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। মশার কামড় আর শীতে অনিন্দিতার অবস্থা বেহাল হচ্ছে ক্রমাগত। উফ! অনিন্দিতা ঘরের ভেতর আরেকবার উকি দেয়। বিছানার উপর প্রণয়কে দেখতে পাওয়া যাচ্ছে না, তবে কি ওয়াশরুমে গেছে? অনিন্দিতা ভাবল এই সুযোগে ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে নিশ্চিন্ত মনে নিজের ঘরে ঘুমানো যেতে পারে। ভাবনাকে বাস্তবে রূপ দিতে পা টিপে টিপে ঘরে প্রবেশ মাত্র পেছন থেকে দরজা আটকানোর আওয়াজ কানে আসে। অনিন্দিতার বুকের ভেতরটাও ধক করে ওঠে, সারা শরীরে জেকে বসে পৌষের শীতের মতো কাঁপুনি। কাপা কাপা দেহে পিছু ফিরতেই দেখা যায় প্রণয়ের হাস্যোজ্জ্বল মুখ অবয়ব। দরজার পিঠে ঠেস দিয়ে দাঁড়িয়ে অনিন্দিতা দিকে তাকিয়েই হাসছে। অনিন্দিতার বুক কাঁপে, কি করবে বুঝে না পেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। প্রণয়ের হাসি এবারটা আরো চওড়া হয়। অনিন্দিতার সামনে এগিয়ে আসতে থাকে ধীর পায়ে। অনিন্দিতাকে আর পাবে কে? এক ছোটে ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়ালেও শেষ রক্ষা হয় না। প্রণয় হাত ধরে আটকে ফেলে, এরপর ফিচেল হেসে স্বগতোক্তি করে বলে, পালাপালি করছেন কেন অনিন্দিতা? দাঁড়ান, আপনার সাথে বোঝাপড়া বাকি আছে অনেক, সেসব শেষ করতে দিন, তারপর পালাবেন। অনিন্দিতা কম্পিত কণ্ঠে প্রত্যুত্তর করে, কি 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 চাই? আপনি আমাকে সত্যি সত্যি মেরে ফেলবেন প্রণয়? আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করিনি, শুধু মুক্তি দিতেই চেয়েছি। যে সম্পর্কে আমি কেউ সুখী নই, সে সম্পর্ক থেকে মুক্তি পাওয়া কি ভালো না? প্রণয়ের চোয়াল রাগে শক্ত হয়ে আসে। অনিন্দিতার হাত ধরে আর একটু কাছে টেনে শীতল কণ্ঠে বলে ওঠে, আই সোয়ার অনিন্দিতা, নেক্সট আরেকবার যদি আমি শুনি আপনি আমাকে মুক্তি দিতে চান, আমি আপনাকে সত্যি সত্যি মেরে ফেলব। আমার মুক্তি চাই বলেছে? বেশি বলছেন কেন? মেয়ে মানুষের জন্মগত সমস্যা, বেশি বলছে। তারপর খানিক শান্ত হয়ে ছোট ছোট চোখে তাকায়। তারপর কিছু একটা ভেবে বলে ওঠে, ওয়েট, আপনি কি ভেবেছিলেন অনিন্দিতা? আমি তখন আপনাকে সত্যি সত্যি মেরে ফেলার কথা বলেছে? বিয়ে করে বউকে মেয়ের ইহকাল পরকাল সকল কাল চলা জোরে দেব আমি? এত বলদ মনে হয় আমাকে? অনিন্দিতা বোকা বোকা নয়ন মেলে রয়, বুঝতে পারছে না কিছু, এমন মুখ করে জানায়। প্রণয় কৌতুক করে হাসে, তারপর অনিন্দিতার হাতের বাঁধন আলগা করে জবাব দেয়, আপনি বলদই অনিন্দিতা, যে সে বলদ না, বলদের হাইব্রিড ভার্সন। অনিন্দিতা তেতে ওঠে, প্রণয়ের দিকে তর্জনী উঁচিয়ে চড়া গলায় বলে ওঠে, এই কি বলেন আপনি? আমি বলদ? প্রণয় ছোট করে হামি কেটে উত্তরে জানায়, হুম, বলদের হাইব্রিড ভার্সন। বলদের পাশাপাশি মেবি কানেও কম শোনেন। অনিন্দিতা রাগে দুঃখে কথার খেই হারিয়ে ফেলে, তবুও হারতে সে নারাজ। তাই পুনশ্চ
খ্যাপাটে কণ্ঠে প্রশ্ন করে। কি বলদামো কি বলদামো করেছি আমি, বলুন দেখি শুনি। প্রণয় নির্বিকার ভঙ্গিতে উত্তর দেয়। কি কথার মানে বের করছেন বলুন তো? আমি বললাম কি, বুঝলেন কি? আমি আপনাকে কি প্রাণী মারতে চেয়েছে? অনিন্দিতা এবার দিশেহারা হয়ে যায়, বুঝতে পারে না প্রণয়ের খামখেয়ালি কথা। বোঝার জন্য শুধায়। তবে কিভাবে মারবেন? প্রণয়ের অথর প্রান্তে এবারটা গাঢ় হাসির রেশ দেখা যায়। সে অনিন্দিতার একদম সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝের যাবতীয় দূরত্ব ঘুচে যায়, তবে শরীরে শরীর স্পর্শ হয় না। অনিন্দিতার দেহের প্রতি লোম দাঁড়িয়ে যায়, এক অদৃশ্য শিহরণ বয়ে যায় মেরুদণ্ডের ঠিক মাঝ বরাবর। প্রণয় সেসব বোঝে কিনা জানা নেই, তবে অনিন্দিতার শিউরে ওঠা তনুকে আরেকটু শিউরে দিতেই বুঝি বলে ফেলে। আপনাকে আমি মনে মারবো অনিন্দিতা, এমনভাবেই মারবো যেন এই মন বারবার আমার নামেই মরে, যেন আপনার অবচেতনয় শুধু প্রণয়ের নামটি মনে পড়ে, যেন আর কোনোদিন আমাকে মুক্তি দেবার চিন্তা আপনার মন মস্তিষ্ক কোথাও না আসে। 3টে দিন অনেক জ্বালিয়েছেন, আমি কারোর ঋণ রাখি না। এই যে আমাকে এতটা জ্বালিয়ে মারলেন, তার জন্য আপনারও যে এই মরণটুকু প্রাপ্য, প্রাণের তরে মরণ। অনিন্দিতার শরীর ঝিমঝিমে ওঠে, চোখে খেলা করে বিভ্রাট। প্রণয়কে সে বুঝতে দিতে চায় না নিজের দুর্বলতা, তবুও দুর্বল হয়ে পড়ে। প্রণয় এবার অনিন্দিতার হাত স্পর্শ করে, কিন্তু অনিন্দিতা ছিটকে দূরে সরে যায়। প্রণয় ঘটনার আকস্মিকতায় বিহ্বল নয়নে যায়। অনিন্দিতা বিদ্বেষের স্বরে শুধায়। ভালোবাসাবিহীন কোনো নারীকে স্পর্শ করা পাপ প্রণয়, তা সে নিজের বিবাহিত স্ত্রী হোক না কেন। অন্তরে অন্য নারীকে লালন করে আর এক নারীকে স্পর্শ করাটা বোধহয় একজন শিক্ষক হিসেবে আপনার শোভা পায় না প্রণয়। প্রণয় যেন এবারটা থমকায়। অনিন্দিতার মুখনিষ্ঠিত বাক্য কোন দিকে ইঙ্গিত করছে বুঝতে পেরে হোঁচট খায়, কিন্তু এর প্রতি উত্তরে কিছু বলার মতো প্রণয়ের জানা নেই। সত্যি ভালোবাসাহীন স্পর্শ যে কোনো নারীর কাছেই অসম্মানের। তা সে সম্পর্ক যতই বৈধতার সুতোয় বাধা পড়ুক, তবু অনুভূতি যদি না থাকে, তবে কি কেবল দৈহিক কামনা পূরণের জন্য কোনো নারীর কাছাকাছি আসা যায় না? এ যে অন্যায় প্রণয় তা জানে। প্রণয় নীরবতা দেখে অনিন্দিতা ম্লান হাসে। সে জানতো এমনটাই হবে, তবুও প্রণয়ের আজকের করা আচরণে, তার বলা প্রতিটি কথায় মনে এক টুকরো ক্ষীণ আশার আলোকরশ্মি দেখা দিয়েছিল বই কি। কোথাও গিয়ে মনে হয়েছিল প্রণয় প্রতিবাদ করবে, জোর দিয়ে বলবে, ভালোবাসাহীন মানে কি অনিন্দিতা? আমি কি আপনাকে বলেছি আপনাকে ভালোবাসি না? বেশি বলছেন কেন? কিন্তু অদৃষ্ট এমন কথা শোনার মতো সৌভাগ্য কি তার হবে কোনোদিন? বোধ হয় না। অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলে বিছানার দিকে পা বাড়াতে বাড়াতে খুব কঠিন স্বরে বলে ওঠে। আপনি কাল সকালেই চলে যাবেন প্রণয়, আমি ফিরবো না। মা বাবার সাথে কথা বলে যত দ্রুত সম্ভব ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। চিন্তা নেই, ওনারা কেউ জানবে না আসল কারণ, আমি সামলে নিব। আর হ্যাঁ, যাবার আগে আপনার ডায়েরিটা নিয়ে যাবেন প্রণয়, ড্রেসিং টেবিলের ওপর রাখা আছে। ওটা আমার আর পড়তে ইচ্ছে করছে না। আপনি ওকে এত ভালোবাসেন, বেসে যাচ্ছেন, আমি সইতে পারছি না প্রণয়। আমি মানতে পারছি না, আমার হিংসে হয়, কষ্ট হয়, পাগল পাগল লাগে। আমি পারি না প্রণয় সহ্য করতে, একটুও পারি না। শেষের কথাগুলো বলতে গিয়ে অনিন্দিতার কণ্ঠ কেঁপে যায়, বোয়া কান্নারা গলা আঁকড়ে ধরে। অনিন্দিতা কাঁদতে চায় না, তবুও বেহায়া অশ্রু গড়িয়ে পড়ে। অনিন্দিতার ফোপানোর শব্দে প্রণয় এসে ওর সামনে দাঁড়ায়। অনিন্দিতার অসার প্রায় হাতজোড়া নিজের বলিষ্ঠ মুঠোয় পুরে করুণ স্বরে অনুনয় করে, কাঁদবেন না প্লিজ, আমি নিতে পারছি না। আমি চেষ্টা করছি অনিন্দিতা, একটু সময় দিন প্লিজ, আই বেগ অনিন্দিতা। অনিন্দিতার কান্নার তোর বাড়ে, সে সাথে বাড়ে প্রণয়ের বুকের রক্তক্ষরণ। প্রণয় বহুবার পর আবারও এই অনুভূতির সম্মুখীন হয়। অনেক কাঁদলেও তার এমনটাই অনুভূত হতো, আর আজ অনিন্দিতার বেলাতেও তেমনই হচ্ছে। কেন হচ্ছে? তবে কি? সম্ভাব্য জবাবটা মস্তিষ্কে করা নাড়তেই প্রণয় সহসা অনিন্দিতাকে বুকে জড়িয়ে নেয়। আকস্মিক এই ঘটনায় অনিন্দিতার গোটা শরীরই অসাড় হয়ে আসে। নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে, তবে বল পায় না। প্রণয় অনিন্দিতাকে আরও খানিকটা শক্ত বাঁধনে বদ্ধ করে ঘোরগ্রস্তের মতো বলে যায়, আমি পারবো অনিন্দিতা, বিশ্বাস করুন, ঠিক পারবো। শুধু একটু ভরসা করে পাশে থাকুন আর একটুখানি সময় দিন। সময় আর ভরসার অনেক জোর হয়।
এর অসম্ভবকে সম্ভব করে ফেলে। প্লিজ অনি, প্লিজ। অনিন্দিতা এবারটা স্থিরভাবে লেপ্টে রয় প্রণয়ের বুকে। বাহুডোর থেকে মুক্তি পেতে আর ছটফট করে না। প্রণয়ও আর কথা বলে না বহুক্ষণ। তারপর হঠাৎ কি করে যেন গত রাতের স্বপ্নটা মনে পড়ে যায়। প্রণয়ের বুক কেঁপে ওঠে আবার। প্রণয় আলিঙ্গন আর একটু দৃঢ় করে বিবৃত করে সেই রাতের কথাগুলোই। আপনি অনির মতো চলে যাবেন না অনিন্দিতা। আমার খুব একা একা লাগে। ওর যাওয়াটা আজ অবধি মানতে পারিনি। ওকে হারিয়ে ঠিক মতো বাঁচতে পারছি না। আপনাকে হারালে মরে যাব। প্লিজ আমাকে বাঁচান অনিন্দিতা, প্লিজ। অনিন্দিতা বাকরুদ্ধ হয়ে যায়। নিজের কান কি বিশ্বাস হচ্ছে না তার। প্রণয়ের কথাগুলো সত্যি সত্যি তাকেই বলল। সত্যি এতটাও ভাগ্য তার ছিল। সেটাতে অনিন্দিতা আর একটা কথাও বলে না। প্রণয় তাকে ছাড়ে না মোটেই। অতঃপর প্রথমবারের মতো খুব কাছাকাছি থেকে দুজন দুজনকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। প্রণয়ের বুকে অনিন্দিতার সাথে বাঁধা পড়ে তার বহু বছর আগের হারানো শান্তি। আর অনিন্দিতার ছোট্ট শরীর প্রণয়ের ক্ষুদ্র স্পর্শের সাথে পায় প্রথম ভালোবাসার এক টুকরো আশার কিরণ।